দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে কারাগারে পাঠালো আদালত। রিমান্ড আবেদন রোববার। দীর্ঘদিন ধরে নানা কৌশলে ধোঁকা দিয়ে আসছিল পুলিশকে। সন্ত্রাসীদের যে নেটওয়ার্ক, শক্ত একটা নেটওয়ার্ক ছিল, একবার বিদেশ থেকে যেটা পরিচালিত হচ্ছিল, বড় সাজ্জাদ বাহিনী থেকে শুরু করে, এই যে তারা তাদের যে এটা আমরা আস্তে আস্তে কাজ করছি। কক্সবাজারের চকরিয়ায় 2 দশকেও সংস্কার হয়নি 1.5 কিলোমিটার সড়ক, ভেঙে ক্ষত বিক্ষত কালভার্ট। দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ। বের হয়ে যে মসজিদে যাব, এই পরিবেশটা নাই। আমরা মমস্বর ওইটাকে কাঁধে করে নিয়ে যাব। মিনিমাম 3 ফুট উঁচু করা দরকার, আর আরসিসি ঢালাই হওয়া দরকার। বন্যা ও এইচএসসি পরীক্ষার কারণে পেছালো প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল টুর্নামেন্ট। অংশগ্রহণের অপেক্ষায় 1.5 কোটি শিক্ষার্থী। দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামে। আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। দুর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন বহুরূপী এক চরিত্র। গ্রেপ্তারের আগ পর্যন্ত পুলিশকে ধোঁকা দিতে নানা কৌশল অবলম্বন করে সে। ব্যবহার করে বিদেশি নম্বর, কথা বলে অ্যাপসে, অবস্থান পরিবর্তন করত ঘন ঘন। তার কাছে ভারতের আধার কার্ড মিলেছে বলে দাবি পুলিশের। গ্রেপ্তার ডেভিড ইমনকে বিকালে কারাগারে পাঠিয়েছে আদালত। রিমান্ডের আবেদন জানানো হবে রোববার। বিকেলে কড়া নিরাপত্তায় চট্টগ্রাম আদালতে নেওয়া হয় আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে। 3 সহযোগী সহ তাকে 4টি মামলায় গ্রেফতার দেখানো হয়। তবে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানাননি তদন্ত কর্মকর্তা। রিমান্ড চাইতে রোববার আবারও আদালতে তোলা হবে বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি। তাকে সর্বোচ্চ 4টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জেলার আছে 3টা মামলা, ফটিকছড়ি থানার 3টি মামলায় ফটিকছড়ি থানার, 2টি হচ্ছে অস্ত্র মামলা, আর একটা হচ্ছে হত্যা মামলা। আর আরেকটি অপর মামলা সিএমপি তাকে বাইজি থানার একটা মামলায় তাকে সন্ন্যাসটা আবেদন করেছে, যেটি বিজ্ঞ আদালত মঞ্জুর করেছে। এর আগে সকালে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, পুলিশকে ধোঁকা দিতে বারবার অবস্থান পরিবর্তন করছিল ডেভিড ইমন। ঢাকা, কুমিল্লা, মুন্সিগঞ্জ, খুলনায় একাধিক চেকপোস্ট বসালেও কৌশলে পার হয়ে যায় ইমন। কথা বলে বিদেশি নম্বরে, হোয়াটসঅ্যাপ ছাড়া কথা বলতো না। তার ওখানে গিয়ে কিন্তু গাড়ি বদল করে, তার ইভেন তাদের যে ড্রাইভার পর্যন্ত চেঞ্জ করে ফেলে। চেঞ্জ করে এটা একটা পর্যায়ে তারা আমাদের কাছে ওইখানে ভালো একটা আমরা চেকপোস্ট করি, কিন্তু আমাদের ওইখানে আমাদের ব্যাড লাক যে আমরা ওই সময় আসলে ওইখানে ধরতে পারি নাই। এরপরে আমার পাস করে চলে যাই, আমাদের টিমটা পিছনে ছিল, তো পিছনে ওখানে গিয়ে আমরা পরবর্তীতে শনাক্ত করতে পারি যে ডেভিড ইমন। পুলিশ জানায়, অবস্থার বেগতিক টের পেয়ে বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের পরামর্শে সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিল ডেভিড ইমন। সে বাংলাদেশেই ছিল, যদিও বিভিন্ন ফোন কলে আমরা এর আগেও দেখেছি যে সে বলেছে যে আমি দুবাই আছি, অমুক জায়গায় আছি। এগুলো আসলে মিসগাইড করার জন্য। ভারতে কে রিসিভ করবে এটা কিন্তু সব ঠিক করা ছিল। ইভেন ওই পাশে আধার কার্ড একটা বলে ইন্ডিয়াতে আছে, ওই আধার কার্ডও তার কাছে আমরা পেয়েছি, যেটাতে সে ইউজ করার কথা ওইখানে গিয়ে। তো সবাই আসলে তারা ক্লোজ অ্যাসোসিয়েটস, এবং এরা কিন্তু একেবারে ওই যে শুটার বলা যায়, বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যক্রম থেকে শুরু করে চাঁদাবাজি সকল কার্যক্রমে তারা ওস্তাদ। ডেভিড ইমনকে গ্রেফতারের পর তার সহযোগী আরেক শীর্ষ সন্ত্রাসী রায়হানকে পুলিশ ঘিরে ফেললেও শেষ মুহূর্তে ফসকে যায় সে। নোয়াখালীতে কোম্পানিগঞ্জ এলাকায় একটা অভিযান, আমরা আরেকটা অভিযান পরিচালনা করি। একটা বাড়িতে সে ছিল, কিন্তু বাড়ির ছাদ থেকে সে লাফ দিয়ে কোনোভাবে, মানে এটা আসলে অলৌকিকভাবে সে বেঁচে গেছে বা সে ওখান থেকে পার পেয়ে গেছে। এই সন্ত্রাসীদের যে নেটওয়ার্ক, শক্ত একটা নেটওয়ার্ক ছিল, একবার বিদেশ থেকে যেটা পরিচালিত হচ্ছিল, বড় সাজ্জাদ বাহিনী থেকে শুরু করে, এই যে তারা তাদের যে এটা আমরা আস্তে আস্তে কাজ করছি। বুধবার ভোররাতে যশোরের ঝুমঝুমপুর এলাকায় 3 সহযোগী সহ পুলিশের হাতে ধরা পড়েন ডেভিড ইমন। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, এ বিষয়ে আরও জেনে নেব। সহকর্মী শহীদুল সুমন এখন যুক্ত হচ্ছেন। সুমন, ডেভিড ইমনের বিরুদ্ধে নতুন কোনো মামলা হয়েছে কিনা সেটা একটু জানতে চাই, আর কি তথ্য আছে আপনার কাছে তাও আমাদের জানাবেন।
শাওন, গতকাল যাকে যে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায় কিন্তু তার বিরুদ্ধে ফটিকছড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে তো আগে থেকে আসলে প্রায় ডজন খানিক মামলা রয়েছে। এর বাইরেও আসলে তার নামে বা সে অজ্ঞাত হিসাবে অনেক মামলাই তার নাম আসলে সম্পৃক্ত রয়েছে বিভিন্ন মামলায়। আজকে তাকে আসলে 4টি মামলায় আদালতে হাজির করা হয়েছে। সেই 4টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে নতুন যে মামলাটি সেটি তো রয়েছে, বাকি 2টি মামলা রয়েছে ফটিকছড়ি থানায়, একটি আসলে নগরীর বাইজিদ থানায় মামলা রয়েছে। ফটিকছড়ির যে 3টি মামলা রয়েছে সেই মামলাগুলোর মধ্যে একটি হচ্ছে আলোচিত ব্যবসায়ী জামাল উদ্দিন হত্যা মামলা। সেটি আসলে চলতি বছরের জানুয়ারির 10 তারিখ আসলে এই ঘটনাটি ঘটেছিল ফটিকছড়িতে, এবং 12 তারিখ নিহতের স্ত্রী আসলে বাদী হয়ে একটি মামলা করেছেন, সেখানে তাকে আসলে আসামি করা হয়েছে। এর বাইরে বাকি যে 3টি মামলা রয়েছে সেই মামলাগুলো অস্ত্র মামলা, অর্থাৎ তার বিরুদ্ধে যেসব মামলা রয়েছে তার বেশিরভাগই হচ্ছে অস্ত্র মামলা, হত্যা মামলা, চাঁদাবাজি মামলা কিংবা হত্যা চেষ্টা মামলা। এই মামলাগুলো আসলে সে তো আলোচিত আসলে শীর্ষ সন্ত্রাসী, তার সে বাইজিদ কিংবা চাঁদগাঁও, বহদ্দারহাট, হাটাজারি, ফটিকছড়ি, রাউজান এইসব এলাকাগুলোতে তার আসলে অক্সিজেন, এইসব এলাকাগুলোতে আসলে সে ত্রাসের সৃষ্টি করতো এবং বিভিন্ন ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষকে তারা আসলে হুমকি দিয়ে তাদের কাছ থেকে চাঁদা আদায় করত। সর্বশেষ একটি ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠানও আসলে সে চাঁদার জন্য হামলা চালিয়েছিল। এর আগে আমরা দেখেছিলাম অস্ত্রসহ ব্যবসায়ীর বাড়িতে চাঁদার জন্য হামলা হয়েছে। সব মিলিয়ে হত্যা, চাঁদা এবং অস্ত্র মামলাই তার বিরুদ্ধে সবচেয়ে বেশি রয়েছে, এবং তার যারা সহযোগী রয়েছে, অন্য সহযোগীরা, তাদেরকে গ্রেপ্তারও কিন্তু আসলে পুলিশ অভিযান চালাচ্ছে। মূলত বড় সাজ্জাদের অনুসারী ছোট সাজ্জাদ, এবং ছোট সাজ্জাদ যখন আসলে গ্রেপ্তার হয়ে যায় তখন কিন্তু আসলে ডেভিড ইমন, অর্থাৎ ইমন যিনি আসলে ডেভিড ইমন নামে পরিচিত, তিনি এবং তার সহযোগী রায়হান, তারা আসলে এই পুরো ছোট সাজ্জাদ বাহিনীকে আসলে নেতৃত্ব দিত। পুলিশ বলছেন যে ছোট সাজ্জাদ কিংবা বড় সাজ্জাদ তাদের যারাই অনুসারী রয়েছে, যারাই চট্টগ্রাম শহর কিংবা চট্টগ্রামের আশেপাশের জেলাগুলোতে আসলে ত্রাসের সৃষ্টি করছে, সবাইকে আসলে আইনের আওতায় নিয়ে আসা হবে, এবং সেই কার্যক্রম হিসাবেই আসলে তাদের যে অভিযান সেটি আসলে অব্যাহত রয়েছে। শাওন, সুমন, অনেক ধন্যবাদ আপনাকে। প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা। সারা দেশে 40,000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 1.5 কোটি শিক্ষার্থী এতে অংশ নেবে। আগামী 9 আগস্ট চট্টগ্রাম জেলা স্টেডিয়াম থেকে শুরু হবে প্রতিযোগিতা। সেদিনই প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধন করার কথা ছিল, তবে বন্যা এবং এইচএসসি পরীক্ষার কারণে উদ্বোধন অনুষ্ঠান 1 মাস পিছিয়ে দেওয়া হয়েছে। সারা দেশের 40,000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 1.5 কোটি শিক্ষার্থী নিয়ে শুরু হচ্ছে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, যা শুরু হবে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম থেকে। দুপুরে মাঠ পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী, সিটি মেয়র, জেলা প্রশাসক সহ সংশ্লিষ্টরা। এর আগে সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে কথা বলেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। জানান, শিক্ষার্থীদের বড় অংশকে এই প্রতিযোগিতায় যুক্ত করা হচ্ছে, যা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা ও মানসিক বিকাশে ভূমিকা রাখবে। যে সামাজিক অবক্ষয়ের মধ্যে এবং যে মাদকের প্রতি যেভাবে বিগত এই ইন্টারিমের আগে পর্যন্ত যদি আমরা ধরি 17 বছর ধরে এই যুব সমাজকে, আমাদের শিশু কিশোরদেরকে যে একটা অন্ধকার জগতের দিকে ঠেলে দেওয়া হয়েছিল, সেখান থেকে যেন আমরা তাদেরকে বের করে আনতে পারি, এবং একই সাথে আমরা যেন ক্রীড়াটাকে আরো উন্নত করতে পারি। শিক্ষামন্ত্রী জানান, চট্টগ্রামে 9 আগস্ট প্রতিযোগিতা উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের, কিন্তু বন্যা পরিস্থিতি ও এইচএসসি পরীক্ষা 2 বিষয় বিবেচনায় নির্ধারিত উদ্বোধনী অনুষ্ঠান 1 মাস পেছানো হয়েছে। আমাদের প্রস্তুতি খানিকটা পিছিয়ে আছে বলে আমরা গতকালকে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করে আমরা এই অনুষ্ঠানটি, উদ্বোধনী অনুষ্ঠানটি 1 মাস পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছি, এবং তিনি সম্মতি দিয়েছেন। অর্থাৎ আগস্টের পরিবর্তে আমরা আগামী সেপ্টেম্বর 9 কিংবা 10 তারিখে করতে যাচ্ছি। শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি খেলাধুলার প্রসার বিএনপি সরকারের অন্যতম নির্বাচনী ইশতেহার বলে জানান মন্ত্রী ও প্রতিমন্ত্রী। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। বেহাল এক সড়কের কারণে কক্সবাজারের চকরিয়ার কয়েক গ্রামের মানুষের দুর্ভোগ চরমে। প্রায় 2 দশক সংস্কার না হওয়ায় এটি এখন চলাচল অনুপযোগী। সড়ক, কালভার্ট সব ভেঙে চুরে ক্ষতবিক্ষত। ভুক্তভোগীরা নানা কর্মসূচি পালন করলেও সংস্কারে নেই কোনো উদ্যোগ।
চকরিয়া খৈয়ারবিল ইউনিয়নের পূর্ব ও পশ্চিম বানিয়ারকুমের 5,000-এরও বেশি মানুষের যাতায়াতের একমাত্র সড়ক এটি। বৃষ্টি হলেই হাঁটু সমান পানি আর কাদামাটিতে একাকার হয়ে যায়, চলে না গাড়ি। কেউ অসুস্থ হলে কোলে বা কাঁধে করে নিতে হয়। আর একটু করতে বাইরে জানি পারি শুধু ফুড়ের কারণে আর মসজিদে দিন দি আর তুন্দি ঘুরি ঘুরি আফর দনের এখান থেকে বের হয়ে যে মসজিদে যাব, এই পরিবেশটা নাই। রোডের অবস্থা বেশি খারাপ। আমরা মমস্য রোগীটাকে কাঁধে করে নিয়ে যাব, আর যদি মমস্য রোগীটা ট্রিটমেন্ট না পেয়ে যদি মাঝপথে মারা যায়, এই দায়ভার কি সরকার নেবে? 1.5 কিলোমিটার দীর্ঘ সড়কটির দুপাশে রয়েছে চাষাবাদের জমি, কিন্তু প্রতি বছর ভারী বর্ষণ আর বন্যায় পলিমাটি জমে ভরাট হয়ে চাষাবাদের জমির চেয়ে নিচু হয়ে যায় সড়ক, চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। রাস্তার সাথে সম্পৃক্ত হওয়ার পরেও আমরা কোনো ধরনের উন্নয়নের ছোঁয়া পাচ্ছি না, যাতায়াতের উন্নয়নের দিক আমরা দেখতে পাচ্ছি না। ইডো রোড গড়ানোর পরে এতো $100 বন্যায় মারিয়ে ইট 20,000 গই বা গাত হয়ে যার কোন হয়ে যার মিনিমাম 3 ফুট উঁচু করা দরকার আর আরসিসি ঢালাই হওয়া দরকার, নাহলে এটা কার্পেটিং এ এটা রাস্তাটা টিকবে না, যেহেতু পানি জমে থাকে। খেত কুলা গড়ি থকার হারিলে হন ব্যবসাদারি নয় মাইয়া ফোন মানুষ আর এখন 8 বাজারে লই যে বেশি কিনে গিয়ে না পারে। স্থানীয়রা জানান, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ যোগাযোগ প্রতিমন্ত্রী থাকাকালে সড়কটি নির্মিত হয়। এরপর 22 বছর সংস্কার না হওয়ায় বেহাল দশা, ভেঙে গেছে কালভার্টও। এখন দুধর ঘাড়ও গিয়ে পানি এখন জ্বরে পানি এলেও বান্ধি ফেলে আর গিয়ে না পারিস 25 বছর দেখি দিল চাইবে নাকি এই রাস্তাটার জন্য আমরা প্রতিদিন সকালে স্কুলে যেতে পারি না, চটকে পড়ে যাই, কাদামাকড় থাকার কারণে আমাদের ড্রেস নষ্ট হয়ে যায়। আমরা এই রাস্তা সংস্কার চাই। আমরা অনেক বেশি কষ্ট পোহাতে হচ্ছে আমাদের, এবং অসংখ্য শিক্ষার্থী এই রাস্তা দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে, কিন্তু তাদের যাতায়াতের ক্ষেত্রে কি অনেক অসুবিধা হচ্ছে। সড়কটি সংস্কারের দাবিতে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করছেন ভুক্তভোগীরা। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্যার অলরেডি ভিজিট করেছেন, দুর্গত এলাকা পরিদর্শন করেছেন এবং আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে জরুরি ভিত্তিতে যে যে রাস্তা মেরামত করার জন্য এটা আমরা করে দিব, এবং যেটা প্রজেক্টে ইনক্লুড করা লাগবে মানে পার্মানেন্ট সমাধানের জন্য সেটাও যাতে আমরা দ্রুত দিই। আমরা এইভাবেই কার্যক্রম গ্রহণ করছি। জোবাইর রিফাত, যমুনা নিউজ। কক্সবাজারের উখিয়ার ক্যাম্পে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার রাতে রোহিঙ্গা ক্যাম্প 8-এর ওয়েস্ট ব্লকে এ ঘটনা ঘটে। নিহত জুবায়ের রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির সদস্য ছিলেন। এপিবিএন 14-র অধিনায়ক জানান, জুবায়ের মসজিদে যাওয়ার সময় অজ্ঞাতনামা কয়েকজন তার উপর গুলি বর্ষণ করে পালিয়ে যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এপিবিএন আরও জানায়, ক্যাম্পে দীর্ঘদিন ধরে রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরএসও ও আরসার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এর জের ধরেই এই হত্যাকাণ্ড। এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে। চট্টগ্রাম অঞ্চলে ডেঙ্গুর প্রকোপ এখনো কমেনি। গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও 17 জন। চলতি মাসের শুরুতে টানা বৃষ্টি আর বন্যার পর থেকে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রামের সরকারি হাসপাতালে খোলা হয়েছে আলাদা ডেঙ্গু কর্নার। ব্যথা, জ্বর, নানা উপসর্গ নিয়ে প্রতিদিন জেলা উপজেলা থেকে আসছেন অনেকে। শুধুমাত্র চলতি জুলাই মাসেই 470 জন সহ এখন পর্যন্ত চট্টগ্রামে মোট ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 819 জন, মৃত্যু হয়েছে 2 জনের। দর্শক, এই বিষয়ে আরও জেনে নেব। এই মুহূর্তে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবি। এহসান, কক্সবাজারে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কেমন এবং এই বিষয়ে মানুষের মধ্যে কতটা সচেতনতা দেখছেন? মানুষের মধ্যে সচেতনতা যদি থাকে তাহলে ডেঙ্গু খুব দ্রুত সময়ের মধ্যে ডেঙ্গু যে ছড়াচ্ছে সেটি রোধ করা সম্ভব। আর হচ্ছে মানুষ সবাই তো সচেতন না, যারা এ ব্যাপারে জানে ডেঙ্গু সম্পর্কে তারাই সবচেয়ে বেশি সচেতন। এবং আমি কক্সবাজারের চিত্র যদি তুলে ধরি, আজকে 30 তারিখ, গত 24 ঘন্টায় কক্সবাজারে নতুন করে ভর্তি হয়েছে 9 জন এবং ডিসচার্জ নিয়েছে 12 জন। আর হচ্ছে কক্সবাজার সদর হাসপাতাল সহ কক্সবাজারের যে অন্যান্য উপজেলায় হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালে টোটাল 34 জন এখানে চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন হাসপাতালগুলোতে। আর কয়েকদিনের যে চিত্র সেটিও এমনই। কোনো দিন আমরা দেখেছি গতকাল, পরশু এবং 25 তারিখ পর্যন্ত যে পর্যালোচনা করে দেখলাম, সেখানে 12 জন, 14 জন, 13 জন এভাবেই কিন্তু নতুন করে রোগী ভর্তি হচ্ছে। তার মানে কক্সবাজারে আপনি নিশ্চয় জানেন, নতুন কিছুদিন আগেই যে বন্যা হলো, পুরো কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা বন্যায় আক্রান্ত হয়েছে, মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং
বিভিন্ন নিম্নাঞ্চল থেকে এখনো পর্যন্ত অনেক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আছে, বিশেষ করে বাড়ির উঠোনে এবং যারা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাদের ক্ষেত্রে হয়তো ডেঙ্গুর যে প্রকোপ প্রভাবটা একটু কম থাকে, এবং যারা অসচেতন বিভিন্ন ময়লা আবর্জনা বাইরে ফেলে রাখেন এবং পানি জমে থাকে, সেখানে কিন্তু ডেঙ্গুর যে প্রভাব, ডেঙ্গু মশা যে সৃষ্টি হয় ডেঙ্গুর প্রজনন কেন্দ্র থেকে। তো এক্ষেত্রে যারা চিকিৎসক তারা বলছেন পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য ঘরবাড়ির আশপাশে। অনেক ধন্যবাদ আপনাকে। ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত 10,000 কর্মকর্তা কর্মচারীকে পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে চট্টগ্রামে। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারা দাবি করেন বিনা নোটিসে এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়া চাকরিচ্যুত করা মানবাধিকার লঙ্ঘন। সবাই এখন মানবেতর জীবনযাপন করছেন। চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীদের ন্যায্য পাওনা পরিশোধ এবং অবিলম্বে পুনর্বহালে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারীরা। রাঙ্গামাটির বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও হয়রানিমুক্ত সেবার দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় গ্রাহকরা। সকাল 11টায় বাঘাইছড়ি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ও আবাসিক প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন শতাধিক গ্রাহক। বিক্ষোভকারীদের অভিযোগ, বাঘাইছড়ি পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার প্রায় 2 মাস ধরে বিকল। এতে এলাকার শতাধিক পরিবার বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। একাধিকবার এই বিষয়ে যোগাযোগ করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পরে 3 দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে আন্দোলন তুলে নেন বিক্ষোভকারীরা। শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবায় ব্যতিক্রমী হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের ফটিকছড়িতে। আজিমনগরে মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী ক্যাম্পের আয়োজন করে সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী ট্রাস্ট পরিচালিত যুব সংগঠন তাজকিয়া। এতে 700 শিক্ষার্থীর বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এছাড়াও হয় স্বাস্থ্য সচেতনতামূলক কর্মশালা, ব্লাড গ্রুপ কার্ড বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি। এ সময় সংসদ সদস্য সরোয়ার আলমগীর, ইউএনও সহ অনেকে উপস্থিত ছিলেন। এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।